আপনার সহযোদ্ধা যারা যারা আসলে সমাবেশের স্থলে ককটেল বিস্ফোরণের সম্মুখীন হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং একটা বিষয় একটু জেনে নিতে চাই, আপনি সেখানে ছিলেন কিনা এবং এখন পর্যন্ত কি কি তথ্য পাচ্ছেন। কারণ একটু আগে ছাত্রশক্তির যিনি সভাপতি তিনি একটা স্ট্যাটাস দিচ্ছিলেন এবং স্ট্যাটাসের শেষে তিনি লিখেছিলেন যে প্রোগ্রাম স্থলে আসলে লাইট বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার একটা পরিবেশ তৈরি করা হয়, তারপর ককটেল নিক্ষেপ করা হয়, 3 জন আহত হয়। এবং তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে পুলিশ প্রশাসন স্থানীয় এমপির গ্রিন সিগন্যাল ছাড়া এই হামলা হতে পারে না। এনসিপিও কি সেটা মনে করে কিনা এবং আপনার ঘটনাটা অবজারভেশনটা একটু বলবেন। জি। ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত সম্মানিত সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জি। একই সাথে আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করব যে জুলাই ফিরে এসেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে অগ্রনায়ক ছিলেন জি। তাদের আবার যে জুলাই যাত্রা আজ শুরু হলো সেইটার মূল এজেন্ডা কি ছিল? আমাদের এই জুলাই যাত্রা শুরু হয়েছে জি। এই এজেন্ডা নিয়ে যে এই যে গণভোটে যেই রায় বাংলাদেশের মানুষ দিয়েছে সেই রায় বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি ছিল যে জুলাই জাদুঘর যেই জনগণের অভিপ্রায়ে জনগণের অংশগ্রহণে এই জুলাই সফল হয়েছে, জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, সেই জুলাই জাদুঘর জনগণের জন্য সেই জুলাই জাদুঘরের দরজা খুলে দেওয়া হোক। সেই দাবিতে যে জুলাই যাত্রা আজ আমাদের শুরু হলো উপজেলা গুলোতে, সেখানে আমি সশরীরে উপস্থিত থাকতে পারিনি। দলীয় অন্যান্য কার্যক্রমে ব্যস্ততার সাথে সময় জ্ঞাপন করছি, সময় দিতে হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে যেখানে আমরা আশা করেছিলাম যে এই পতিত শক্তিরা কোনোভাবেই অন্তত পক্ষে এই নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আমলে পতিত শক্তিরা আর কোনোভাবেই কোনো রকম স্বৈরাচারী কাণ্ড বা কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, সেইটার চিত্র আমরা যে আশা আমরা করেছিলাম সেটা সচিত্র বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আপনি এই ৩-৪ মাসে টিআইবির রিপোর্টটা যদি দেখেন বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এটার জন্য আমরা সরকারকে দায় দিতে চাইনি, এখনো চাই না। কিন্তু দুঃখ হচ্ছে যেই যেই মুহূর্তে আমার দেশের প্রধানমন্ত্রী নিজ মুখে বলছেন যে এই বাংলাদেশে যদি সবাইয়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হয় তাহলে দেশ গড়তে আমরা ব্যর্থ হব এবং পতিত শক্তি আমাদের হুমায়ুনুর, যেই আমরা জানবো, দেশ আমরা গড়ার আসলে পথে প্রতিক্রিয়াটা বাধা জানবো, দাঁড়াবে। কিন্তু আমি শুধুমাত্র ঘটনার ভেতরে কিছু মৌলিক তথ্যগুলো জেনে নিতে চাই। মানে আপনি নিশ্চয়ই আপনার সহযোদ্ধারা সেখানে ছিলেন, তাদের কারোর সঙ্গে কথা হয়েছে স্বাভাবিকভাবে। যে 3 জন আহত হয়েছেন তাদের পরিচয় এটা একটু বলবেন, কি পরিমাণ আহত এবং এখন পর্যন্ত আপনারা কাউকে সন্দেহ করছেন কিনা, কি ধরনের আলাপ হয়েছে, ঘটনাটার মধ্যে থাকি, তারপর আমরা প্রতিক্রিয়াতে যাব। জি। জি, দেখেন আহ, আহ, এই এই যে যখন আমাদের একজন এমপি প্রার্থী যিনি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন জি। সাভার থেকে, উনি এই সমাবেশে যখন বক্তব্য রাখছিলেন সেই সময় ওখানে আলোর যে ইলেকট্রিসিটি সাপ্লাই সেই সাপ্লাইটা কমিয়ে দিয়ে ওখানে এই ধরনের একটা ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আজকে নতুন না। জি। ওই ঘটনা আমাদের সাথে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত জি। এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা একাধিকবার হয়েছে এবং সেটা পতিত শক্তিই করেছে। ইন্টারিমের সময়ও হয়েছে, আমরা তখন তাদেরকেও প্রশ্ন করেছিলাম। প্রশাসন থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটা এইটা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রথমে ঘটনার তাৎক্ষণিক মানে ওই মুহূর্তের আকস্মিকতায় আমরা বুঝতে পারিনি যে কতজন আহত হয়েছে। পরবর্তীতে ওই পরিস্থিতিতে ওই ধোঁয়া যখন গেল তখন আমরা দেখলাম যে কি ৩ জন ভয়াবহভাবে রক্তাক্ত আহত হয়েছে। মানে খুবই মানে খারাপ অবস্থা। মানে মৃত্যুশয্যায় না অবশ্যই, কিন্তু একটা ককটেল বিস্ফোরণ হয়ে কিছুদিন আগেও আমাদের পার্টি অফিসের সামনে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনের উপর যখন ককটেল হামলা হয় তখন উনার সাথে থাকা ৫-৬ জন যেভাবে আহত হয়েছে আমি নিজে সেখানে উপস্থিত থেকে মামলাও করেছি। একজনের কানের পর্দা ফেটে গিয়েছিল, আজ পর্যন্ত উনি সেই কানে শুনতে পান না। এই যে বারংবার জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনারদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে, আমরা তো প্রশাসনের কাছে আশা করি যে প্রশাসন অন্তত পক্ষে তাদের যেই সাধারণ মানুষের এবং জুলাইয়ের যারা পক্ষের শক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে। প্রশাসন যদি তাদের ব্যর্থতা মানে তাদের যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা ব্যর্থতা স্বীকার করে তারা তাদের অবস্থান থেকে সরে আসুক। তারা জনগণের হাতে দায়িত্ব দিয়ে দিক। জনগণ প্রস্তুত আছে দেশের মানুষের এবং জুলাইয়ের হ্যাঁ, অগ্রনায়কদের দায়িত্ব নেয়ার হুমায়ুনুর, জন্য। একটা বিষয় একটু বলবেন। মানে
আপনি বলছেন প্রতীত শক্তি আসলে এই কাজটা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বড় সমাবেশী স্থল এবং আমরা জানি সাভারের থানা স্ট্যান্ডের পাশে এরকম ঈদগাহ মাঠটা বেশ পরিচিত, সেই জায়গাটাও বেশ বড়। সেখানে এরকম 9:30টার সময় লাইট বন্ধ করে দিয়ে আপনি বললেন যে সেই লাইটটা ইন্টেনশনালি বন্ধ করা হয়েছে, তারপর ককটেল বিস্ফোরণ হয়েছে। পতিত শক্তির এতটাই শক্তি যে এরকম জায়গায় এরকম বড় পরিবেশে লাইট বন্ধ করে জুলাই যোদ্ধা যারা কথা বলছেন তাদের উপরে এভাবে ককটেল নিক্ষেপ করতে পারে? মানে কিছু কি? প্রশাসনের যদি সহযোগিতা না থাকে তাহলে জি, কি এই ধরনের কাজ করা সম্ভব? আমরা তো মনে করি না যে প্রশাসনের সহযোগিতা ছাড়া প্রদত্ত শক্তি আমাদের উপর এভাবে হামলা করছে। শুনেন, আমাদের মতকে দমন করার জন্য যদি আপনারা খাল কেটে কুমির নিয়ে আসেন, সেই কুমির আপনাদেরকেই আগে কামড় দিবে। আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা শেখ হাসিনার গুলিকে ভয় পাই নাই। সুতরাং এই ২-৪ টা ককটেল আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। আমরা সফলতার সাথেই আমাদের অভ্যুত্থান সম্পন্ন করেছি এবং সফলতার সাথে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ায় আমরা অটল থাকবো। আচ্ছা, আপনি আপনি বলছিলেন। এর আগেও কিন্তু জি, সার্জিস আলমের সভায় আপনি দেখবেন যে ওই এর আগে সার্জিস আলমের যখন নির্বাচনী সভা করতে ওখানেও কিন্তু বারবার হ্যাঁ, এগুলো আমরা ইলেকট্রিসিটি খবর সাপ্লাই বন্ধ পেয়েছি করে এবং দেয়া আপনাদের হয়েছিল। বাংলা মোটরের সামনে, কার্যালয়ের সামনে বহুবার এরকম ককটেল বিস্ফোরণের খবর হয়েছে। আমরা সেগুলো কভার করেছি। সেখানে পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে, মশাল মিছিল হয়েছে। সেগুলো এই মুহূর্তে হচ্ছে, সেই খবরটা আমাদের কাছে আছে। আপনি যেগুলো বলছিলেন আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আগেই জানিয়েছি বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আছেন। তারা হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন, কিন্তু আমি আসলে জনাব কামরুজ্জামান রতন আপনাকে আমন্ত্রণ জানিয়ে একটা বিষয় একটু জানতে চাই। মানে পতিত শক্তির কথা আমরা জানি, কিন্তু সেই শক্তিটা এত বড় শক্তি যে আসলে তরুণদের সমাবেশী স্থলে এত বড় জায়গায় লাইট বন্ধ করে ককটেল নিক্ষেপ করে বলা হচ্ছে প্রশাসনের যোগসাজশ। ব্যাপারটিকে মানে এভাবে সম্ভব? পতিত শক্তির সঙ্গে প্রশাসনের যোগসাজশ থাকলে সেটা তো জানার কথা নানাভাবে, আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ঘটনাটা খুবই দুঃখজনক, জি, নিন্দনীয়, এবং আমি আমার দলের তরফ থেকে বলতে চাই এই ধরনের ঘটনার তদন্ত সাপেক্ষে নয়, ইমিডিয়েট আপনি যেটা বলেছেন এটা বিচার হওয়া উচিত। জি, এখন পতিত স্বৈরাচার কতটুকু শক্তিশালী সেটা আমি মেজার করতে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন সরকারের দায়িত্ব কোথায়, কোন পর্যায়ে, কি পরিস্থিতিতে এই অ্যাটাকটা হলো, এর পিছনে কারা, সেটা পতিত স্বৈরাচার তার তো করতেই চাবে, কিন্তু নিশ্চয়ই সেটা জাতীয়তাবাদী দল প্লাস বিরোধী দলের না, যারা আছেন এখানে তার চেয়ে তো বেশি এখানে তো শক্তিশালী তারা না। প্রশাসনের কথা বলা হচ্ছে যে যোগসাজশ, মানে না, সংখ্যাটা তো এই এখানে। এই কথাটার সাথে আমি যোগসাজশ, এটা আমরা রাজনৈতিকভাবে এই কথাটা আমি বলে থাকি। জি, যোগসাজশ শব্দটা কখন ইউজ হয়? যখন প্রশাসনের কাছ থেকে যারা এফেক্টেড, যারা ওইখানে এফেক্টেড হয়, তারা যখন সাফিসিয়েন্ট বা যেটা পাওয়া উচিত ছিল ওই প্রোটেকশনটা পায়নি, তখনই এটাকে বলা হয় প্রশাসনের সাথে যোগসাজশ। এটা একটা কমন ওয়ার্ড আমি মনে করি, কিন্তু আমি এই ক্ষেত্রে বলতে চাই যে প্রশাসনের অবশ্যই দায়িত্ব, জবাবদিহিতে থাকা উচিত। এটা কেন হলো, কেন এই তাদেরকে প্রোটেকশনের জন্য পর্যাপ্ত কেন ব্যবস্থাটা নেওয়া হলো না? প্লাস লাইটটা যাইলে এটাকে স্বাভাবিক নিয়মে লাইট গেল, লাইটটা তো এবং প্রশাসনটা তো নিশ্চয়ই পতিত স্বৈরাচারের আওতায় না। সুতরাং এটা আমি কেন তাদেরকে দোষারোপ দেবো? আমরা মনে করি প্রতিটা ঘটনাকেই এটা আমলে নেওয়া উচিত এবং এই ঘটনার জন্য যারা যে পর্যায় থেকে এটার সাথে জড়িত তাদের একেবারে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। খুব স্পষ্ট কথা। আমি ছোট করে একটা, সোহরাব হাসান আপনি শুনলেন, পুরো ঘটনাটা জানলেন এবং এনসিপির বক্তব্য শুনলেন, সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপি দলীয় সংসদ সদস্য এখানে আছেন, তিনিও তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন যে আসলে এটা খুব দ্রুত বিচার হওয়া উচিত। কিন্তু আপনার সাংবাদিকতার লেন্সে কি বলে, কেন ঘটলো, কিভাবে ঘটলো, কারা ঘটাতে পারে, মোটিভটা কি? না, প্রথমেই হুমায়ুন নূরের প্রতি সংহতি জানাই, সহমর্মিতা জানাই যে এরকম একটি জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসেনানী ছিল তারা একটা কর্মসূচি পালন করেছে। গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক দেশে তো সবার কর্মসূচি পালনের অধিকার আছে, যদি আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকে। এক্ষেত্রে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল বলে জানি না। এখন বিষয়টি হচ্ছে যে এই অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এই যে এই ঘটনার বাইরে পারস্পরিক যে অবিশ্বাস, সেটা কিন্তু একটা বড় শঙ্কার বিষয়। একটা দুর্ঘটনা হতে পারে, একটা হামলাও হতে পারে, সে কে করেছে, এমনি পেশাদার দুর্বৃত্তও করতে পারে, আবার রাজনৈতিক শক্তি অপশক্তিও করতে পারে। কিন্তু যখন আমি মনে করি যে এর সঙ্গে সরকারের কেউ না কেউ জড়িত আছে,
এর সাথে সরকারের সেখানকার স্থানীয় এমপির কোনো যোগসাজশ থাকতে পারে, প্রশাসনের থাকতে পারে, পুলিশের থাকতে পারে, তখন কিন্তু এটা এক ধরনের যারা মিছিল করেছে এবং যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা এক ধরনের মুখোমুখি অবস্থানে আসছে। কারণ যেমন রতন ভাই বলেছেন যে এটি বিএনপির সাথে কোনো রকম সম্পর্ক নেই, বিএনপি এই ধরনের কাজে সহায়তা কোনো রকম সংশ্লিষ্টতা নেই বা সহায়তা করতে পারে না, কিন্তু তিনি কিন্তু এটাও বলেছেন এই প্রশাসনের দায় এড়াতে পারে না। এখন এর একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুষ্ঠু তদন্ত হয়ে যারা কে করবে, প্রশাসনের মানুষই? যদি প্রশাসনের প্রতি আস্থা না থাকে বিচার বিভাগেও তদন্ত হতে পারে। বিচার বিভাগের প্রতি তো সবারই আস্থা থাকার কথা, কারণ আমরা প্রতিকার চাইতে শেষ ভরসা বিচার বিভাগ। এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই এনসিপির পক্ষ থেকে দাবিটা জানানো হবে, সেটা আমরা জানি না এখনও। আর সেটা কি হয়, দ্বিতীয় হচ্ছে এর পুনরাবৃত্তি না ঘটে। যে ঘটনা ঘটেছে এটা ফেরত আনা যাবে না, এর জন্য দায়ী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তী তাদের কর্মসূচি তো সারা দেশে, পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো রকম বাধা না হয়, কোনো হামলা না হয়, সে ব্যাপারে প্রশাসনকে আরও বেশি সজাগ থাকতে হবে। এবং এনসিপির পক্ষ থেকেও কোথায় তারা কর্মসূচিটা কীভাবে নেবে স্থানীয় প্রশাসনকে জানানো, প্রশাসন, পুলিশ সংশ্লিষ্ট সবাইকে জানানো। এবং এক্ষেত্রে স্থানীয় যে ক্ষমতাসীন দলের নেতৃত্ব তাদেরও কিন্তু একটা শেষ পর্যন্ত কিন্তু সরকারের উপরেই দায়টা পড়বে। যদি যে কোনো অঘটন যাতে না ঘটে, আমি মনে করি প্রশাসন, পুলিশের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতৃত্বেরও একটা দায়িত্ব আছে যে তারা যাতে এই কর্মসূচিটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে সজাগ থাকবে। কারণ কোনো অঘটন ঘটলে শেষ বিচারে কিন্তু সরকারের উপরেই দায়। এটা আপনি যেটা বলছেন জনাব সরওয়ার হোসেন, সেটা কোনটাই হওয়া উচিত, সেটা কোনটাই ব্যাকরণ। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ব্যাকরণ মেনটেন করা হয় না। আমরা দেখি মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটা আপনি 15, 16, 17 বছরের রাজনীতির ইতিহাসে এটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা রাজনৈতিক দলে যদি কোনো ঝামেলা হয়, কোনো সমাবেশ স্থলে প্রতিপক্ষকে প্রথমত সন্দেহ করা হয়, তারপর তার সঙ্গে প্রশাসনকে জুড়ে দেওয়া হয়, এরপরে গিয়ে সেটা নিয়ে একটা দাবির প্রত্যাশা করা হয়, একটা তদন্তের কথা বলা হয়, নতুন ঘটনা ঘটে। তাহলে জুলাইয়ের পর আমরা আসলে নতুন কি পেলাম? জুলাইয়ের পর তো এটা হওয়ার কথা না। 15 বছর যেভাবে চলছে সেভাবে যদি এখনো চলে, বা অন্তর্বর্তী সরকারের সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কিভাবে অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে, কিভাবে মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তার পুনরাবৃত্তি তো আমরা চাই না। এটা বন্ধ করতে হবে। প্রথমত হচ্ছে যে রাজনৈতিকভাবে এনসিপির সাথে বিএনপির দূরত্ব থাকতে পারে, বা জামাতের সাথে বিএনপির দূরত্ব থাকতে পারে, এমনকি এনসিপির সাথে জামাতেরও দূরত্ব থাকতে পারে। রাজনৈতিকভাবে জনগণকে যার কর্মসূচি নেবে, যার কর্মসূচি জনগণের কাছে যাবে, কিন্তু এই সন্ত্রাসী ঘটনা কেন ঘটবে? একদম। আমাকে একটা বিরতিতে যেতে হবে ছোট করে। অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনি কি এটা জানেন যে এনসিপি নিজেদের মধ্যে কোনো তদন্ত করবে কিনা, নাকি সরকারের জন্য বসে থাকবে যে সরকার তদন্ত করে দেখবে ঘটনা কি ঘটেছিল? আপনারা নিজেরা করবেন কিনা, সেরকম কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, এইখানে এই প্রশাসনের মধ্যে যে পতিত সরকারের কালো ছায়া এখনো বর্তমান আছে, সেটা স্পষ্ট। আমি এটা শুনবো, শুধুমাত্র এটুকু আপনি বলেন, আমি বিরতি থেকে এসে পুরোটা শুনবো। শুধু এটুকু বলেন, এরকম কোনো আলোচনা হচ্ছে কিনা আপনারা নিজেরা জানাচ্ছেন? আমরা সম্পূর্ণভাবে প্রশাসনকে এটার জন্য দায়ী করছি এবং প্রশাসনকে এটার দায়িত্ব নিতে হবে, এটাই আমরা দাবি জানাচ্ছি।